বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে জীবে প্রজনন অংশটি নিয়ে আমরা এখন পর্যালোচনা করছি। আমাদের সম্ভাব্য এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে আমরা সেই প্রশ্নগুলোর আলোকে আজকের এই লেসনটি সাজিয়েছি। এখানে কি কি প্রশ্ন আসবে এটা আমাদের প্রথম হয়তো স্বাভাবিক কৌতূহল থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিকস আমাদের প্রথম দুইটি প্রশ্নে কিন্তু এখানে আছে, যেটি হলো এখানে স্ত্রী গ্যামেটোফাইট এর বিভিন্ন ধাপগুলো আছে, আর অন্যদিকে ফুলের বিভিন্ন স্তবকগুলো যেগুলোর গুরুত্ব বা তাদের অবস্থানগত বিশ্লেষণ এখানে দেয়া আছে। আমাদের এখানে মূল যে বিষয়গুলো আরো আসার আছে সেটি হলো গ্যামেটোফাইট এর পরিবর্তন, তারপরে পরাগায়ন অংশটি নিয়ে সেটি মাধ্যমের উপর ভিত্তি করে অথবা তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের যে বিভক্তকরণ এই অপশনগুলো এখানে গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের এই স্ত্রী গ্যামেটোফাইট অংশটির উপর আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, এরপরে হয়তো গ্যামেটোফাইট নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট অপশনে একটি স্ত্রী মাতৃকোষ এটা মিওসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, হয়ে চারটি স্ত্রী জনন কোষ কিন্তু সৃষ্টি করে। এর মধ্যে তিনটি নষ্ট হয়ে যায় আর একটি পরবর্তীতে মাইটোটিক প্রক্রিয়ায় এটি কিন্তু বিভক্ত হয় 1 থেকে 2, যথাক্রমে 2 থেকে 4, 4 থেকে 8। এই 8টি হওয়ার পর এরা 4 ছেড়ে 8 হয়ে 2 দিকে বিভক্ত হয়ে যায়। এর মধ্যে মাঝখানে 2টি কোষ মিলিত হয়ে একটি গৌণ কেন্দ্রিকা আর অন্যদিকে প্রতিপাদ কোষ ও সহকারী কোষ রূপে ডিম্বাণুকে নিয়ে বাকি কোষগুলো কিন্তু অবস্থান করে। আমরা এই পুরো ফিগারটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং এগুলো যদি পর্যায়ক্রমে ছবির সাথে সমন্বয় করে পড়ে নেই তাহলে কিন্তু বিষয়টি হবে যে কোষ 1, 2 থেকে 4, তারপর যথাক্রমে 4 থেকে 8, তারপর এই দুটো কোষ একত্রিত হয়ে গৌণ কেন্দ্রিকা, আর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে ওই 3টি কোষের মাঝখানেরটি হলো মুখ্য যে ডিম্বাণু সেটা পাওয়া যাচ্ছে, আর এই পাশে 3টি কোষ প্রতিপাদ কোষ এক ধরনের খাদ্য হিসেবে কিন্তু চলে আসে, যেগুলো শস্য সৃষ্টিতে কিন্তু সাহায্য করে। আমাদের এরপর ফুলের বিভিন্ন অংশ নিয়ে, ফুলের যদি বিবরণ পরীক্ষায় আসে সাধারণত আমাদের ফুলের একটি চিত্র কিন্তু অঙ্কন করতে হয়। গ্যামেটোফাইট বা স্ত্রী গ্যামেটোফাইটের ক্ষেত্রে কিন্তু একই অপশনই আছে যে সেখানেও আমাদের চিত্র অঙ্কনের পর কিন্তু তার বিবরণটি আমাদের লিখতে হবে। অনেক সময় আমাদের স্টুডেন্টদের মধ্যে একটি ভুল ধারণা কাজ করে যে চিত্রে যখন এটি প্রশ্নের চিত্র দেওয়া থাকে তখন দেখা যায় তারা অনেক সময় ছবি আঁকানো নিয়ে একটি অনীহা প্রকাশ করে যে ছবি তো আছে, কিন্তু আমি যে জিনিসের বিবরণ লিখছি সেটার অবশ্যই আমাদের খাতায় থাকতে হয়। সে কারণে চিত্র দেওয়ার পরেই তার বিবরণটা কিন্তু মূলত দেওয়া উচিত এবং সেটি বাঞ্ছনীয়। আর বায়োলজির ক্ষেত্রে ছবির গুরুত্ব অত্যধিক, এটা খুব বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ফুলের যে 5টি অংশ, পুষ্পাক্ষ, বৃতি, দল বা পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর। পুষ্পাক্ষ যার উপর ফুলটি সাজানো থাকে, আমরা মূলত এই অংশটি
মাধ্যমে এরা কাণ্ডের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকে। এটা পুষ্পাক্ষ। পুষ্পাক্ষর সাথে লাগানো অংশ হলো বৃতি, যেটি ফুলকে সুরক্ষা দান করে থাকে। বৃষ্টি, রোদ, প্রাথমিক অবস্থায় পোকামাকড় বা অনেক কিছুর আক্রমণ হতে এটি রক্ষা করে। সবুজ হলে এটি খাদ্য তৈরিতেও সাহায্য করে। দল বা পাপড়ি, যেটি ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ, যার জন্য ফুলকে মানুষ এত পছন্দ করে এবং তার প্রিয়জনকে উপহার দেওয়ার ক্ষেত্রে ফুল একটি অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করে। এবং এর আকর্ষণে কীট পতঙ্গগুলো এই ফুলে ফুলে ঘুরে বেড়ায় এবং তাদের যে প্রজনন ক্রিয়ার কাজটি সুসম্পন্ন করে থাকে। এরপরে স্ত্রী কেশর এবং পুংকেশর, যেখানে পুংকেশরে পুংগামেট অংশ সাধারণত পরাগধানীতে পরাগরেণুগুলো অবস্থান করে। আর স্ত্রী জনন অংশে সাধারণত 3টি পার্ট এখানে আমরা খুঁজে পাই। তার একটি হলো গর্ভমুণ্ড, তার নিচে হলো গর্ভদণ্ড, এরপরে গর্ভাশয়, যেখানে ডিম্বাণু অবস্থান করে। এই ডিম্বাণুর সাথে পুংগামেট কোষ মিলিত হলেই সেখানে কিন্তু নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তো এই দিয়ে আমরা মোটামুটি অংশটি শেষ করতে পারি। এখন গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমরা এরপরে দেখবো যে স্ত্রী গ্যামেটোফাইট, এরপর পুং গ্যামেটোফাইটের অংশটি আমরা ইনশাআল্লাহ দেখবো এবং এর সাথে পরাগায়ন অংশটি। পরাগায়নের একটি প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে। তো সাধারণত একটি উদ্ভিদের পরাগরেণু ওই উদ্ভিদেরই অন্য একটি ফুলে বা ওই প্রজাতির অন্য একটি উদ্ভিদের ফুলে যখন এটি স্থানান্তর প্রক্রিয়া ঘটে তখন সেই প্রক্রিয়ার নাম হলো পরাগায়ন। অর্থাৎ পুং জনন কোষ স্ত্রী জনন মানে স্ত্রী জনন অঙ্গে অর্থাৎ স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সাধারণত এই পরাগায়ন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে। এই পরাগায়ন প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রক্রিয়াগত কিছু বিষয় আছে যেগুলো আমি আলোচনা করছি। যেটি হলো স্বপরাগায়ন আর একটি হলো পরপরাগায়ন। পরাগায়ন প্রক্রিয়াটি যখন আমাদের একই ফুলের মধ্যে একই গাছের মধ্যে হয়ে থাকে তখন সেটি হলো স্বপরাগায়ন। স্বপরাগায়নের ক্ষেত্রে প্রজাতির বিশুদ্ধতা সুরক্ষিত হলেও এই ফুলগুলো কিন্তু এইখান থেকে উৎপন্ন হওয়া প্রজাতি নতুন বৈশিষ্ট্য খুবই কম ধারণ করে, ফলে পরিবর্তিত পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার সম্ভাবনা খুবই কম থাকে। আর পরপরাগায়নে কিন্তু বিপরীত বিভিন্ন রকম বৈশিষ্ট্যগুলো চলে আসে। সাধারণত এই পরাগায়নে কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য একটি গাছে ফুলে কিন্তু স্থানান্তর হয়, ফলে নতুন প্রকরণ সৃষ্টি হওয়াতে এই উদ্ভিদগুলো পরিবর্তিত পরিবেশে দ্রুত নিজেকে খাপ খাওয়ায় নিতে পারে এবং প্রতিকূল পরিবেশেও এরা টিকে থাকার সক্ষমতা অর্জন করে। এর বাহিরেও আছে আমাদের এই যে পরাগায়ন প্রক্রিয়াতে সাধারণত বাহকের উপর নির্ভর করে কিন্তু পরাগায়ন গুলো আছে, যেমন বায়ু পরাগী ফুল, তারপরে পতঙ্গ পরাগী, পানি পরাগী, প্রাণী পরাগী ইত্যাদি। তো পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে আকর্ষণীয় পাপড়ি অংশটি থাকে অথবা সুগন্ধি থাকতে পারে অথবা কোনো কোনো ক্ষেত্রে মধুপ্রান্ত থাকে। অন্যদিকে যদি আমি বায়ু পরাগী নেই তাহলে তার হালকা রোমশযুক্ত অংশ থাকবে, প্রচুর পরিমাণে এই পরাগরেণু উৎপন্ন হবে যেটি বাতাসে ভেসে বেড়াতে পারে, এই বৈশিষ্ট্যগুলো থাকবে এবং সেগুলো এক সময় মুন্ডে যদি স্থানান্তর ঘটে ওই ফুলের মধ্যে অথবা ওই প্রজাতির অন্য ফুলের সাথে, তাহলে সেক্ষেত্রে এই পরাগায়ন প্রক্রিয়াতে তাদের বংশ বিস্তারের কাজটি সম্ভব। অনেক সময় প্রাণীর মাধ্যমে হয়ে থাকে, যেমন কদম ফুলের ক্ষেত্রে হয়, পাখি সাধারণত ঠোকর দিয়ে সেই কাজটি সম্পন্ন করে। আর রঙিন ফুল বা আকর্ষণীয় ফুলের ক্ষেত্রে সাধারণত পতঙ্গের মাধ্যমে পরাগায়নটি হয়ে থাকে। পতঙ্গী পরাগী ফুলের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো দুইটি, একটি হলো সুগন্ধি থাকবে এবং তাদের পাপড়ি গুলো খুবই আকর্ষণীয় হবে।
কোনো কোনো সময় একক বৈশিষ্ট্য থাকে, কোনো কোনো সময় উভয়ই কিন্তু এখানে ঠিক আছে। এই পরাগায়নে মোটামুটি এই অংশগুলো এখানে আছে এবং এগুলো আমাদের বই থেকে প্রয়োজনীয় হেল্প নিয়ে আমাদের করা উচিত। তো এখন আমরা দেখতে যাচ্ছি যে পুং গ্যামেটোফাইট এর বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ দেখবো, যেটা এই পৃষ্ঠাতে কিছুটা আছে। একটা পরাগরেণু যখন গর্ভমুণ্ডে স্থানান্তর হয়ে থাকে তখন এই পরাগ রেণুটা বিকশিত হয় এবং সেখান থেকে পুংজনন কোষ চলার জন্য কতগুলো বৈশিষ্ট্য নিয়ে পুং গ্যামেট কোষটা ক্রমবিভাজিত হতে থাকে এবং সেটি চলার জন্য একটি বিশেষ নালিকা তৈরি হয়, যে নালিকাটি এক সময় গর্ভদণ্ডের মধ্য দিয়ে গর্ভাশয়ে গিয়ে এটি ডিম্বকের সাথে মিলিত হওয়ার রাস্তা তৈরি করে এবং এই রাস্তা দিয়ে পুংজনন কোষটি কিন্তু গমন করবে। আর পুংজনন কোষটি কিভাবে ক্রমবিভাজিত হয় সেই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে। তো আমার মনে হয় যে আমরা যদি মূল বইয়ের একটু সাহায্যে ছবিগুলো দেখি তাহলে এই বিষয়গুলো আরো স্পষ্ট হয়, কারণ এখানে ছবিটা আমাদের কাছে একটু অস্পষ্ট মনে হচ্ছে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি পরাগরেণু, সেটি তার অন্তঃত্বক বহির্ত্বক সব উল্লেখ করা আছে এবং একটি পরাগ নালী তৈরি হয় যেটিতে পুং গ্যামেট কোষটি পিছিয়ে পিছিয়ে অগ্রসর হয় এবং এই পথটি শেষ পর্যন্ত পরাগ না এখানে গর্ভদণ্ডের মধ্য দিয়ে এটি গর্ভাশয়ে গিয়ে মিলিত ওই মানে মূল যে ডিম্বাণু তার সাথে মিলিত হওয়ার রাস্তা কিন্তু সে তৈরি করে। এখানে যে কোষটা কিভাবে বিভাজিত হয় সেটার কিন্তু বিবরণ এখানে, যে পুংজনন কোষটি প্রথমে এটি কিন্তু ডিপ্লয়েড থাকে অর্থাৎ টয়েস এন্ড থাকে, তারপরে এটি মেয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। পূর্ণতা প্রাপ্তির পর পরাগফুলিতে অবস্থান করা পরাগরেণুগুলোর অঙ্কুরোদ্গম কাজটি কিন্তু হয়ে থাকে। পরবর্তীতে এই কোষের যদি বিভাজন হয় তাহলে সেটি কিন্তু মাইটোটিক প্রক্রিয়া হয়, অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়ার যে ধাপগুলো আছে সেগুলো অনুসরণ করে কিন্তু এটি হয়ে থাকে। আমাদের সব ক্ষেত্রের বিবরণটা প্রায় সেম এবং এখানে ওই সর্বশেষ অংশে বলা হচ্ছে যে বিভাজনের পর একটি বড় কোষ আর একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। বড় কোষটি নালী কোষ টিউব সেল আর ছোট কোষটিকে বলা হয় জেনারেটিভ সেল হিসেবে উল্লেখ করা হয়। এই নালী কোষটি বড় হয়ে পরাগ নালী এবং জেনারেটিভ কোষটি বিভক্ত হয়ে পুংজনন কোষ ইত্যাদি এগুলো তৈরি করে। আমার মনে হয় বিবরণগুলো আমরা ইনশাআল্লাহ দেখে নিতে পারবো। তো আজকের এই অধ্যায়ের আলোচনাটি এখানে মোটামুটি আমরা শেষ করতে পারি। পরবর্তীতে এই জীববিজ্ঞানের অন্যান্য অধ্যায়গুলো নিয়ে আমি পর্যালোচনা ইনশাআল্লাহ পরে করছি।